কথা একটু আপনার কাছ থেকে জানতে চাই এবার, তাহলে কি এই ইরান আর আমেরিকার যুদ্ধ দিয়েই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? হতে পারে, বিকজ আমেরিকা অ্যান্ড রাশিয়ার মধ্যে যেটা আপনার নিউক্লিয়ার চুক্তি ছিল, যেটা আমরা স্টার্ট বলতাম START, ওটা চুক্তিটা শেষ হয়ে গেল, ওটা রিনিউ করা হয়নি। তার মানে দুটোই দেশ, দুটোই রাষ্ট্র, একদিকে আমেরিকা একদিকে রাশিয়া, ওদের যেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা তোমাদেরকে নিজে প্রসপার কোনো জায়গায় আমরা নিউক্লিয়ার অ্যাটাক করবো না, ওটা এখন ওরা ফ্রি আছে। আর ট্রাম্প ওর মধ্যে একটা আবার এক স্যান্ডেলে টুইট করে বললেন এটা ভালো হলো যে আমরা স্ট্রেটটা এখন আমরা করতে পারিনি। তার মানে হলো যে এখন বিশ্বের মধ্যে দুটো সুপার পাওয়ার, যে পুরনো সুপার পাওয়ার ছিল যের মধ্যে একদিকে আমেরিকা রাশিয়া, ওরা এখন নিউক্লিয়ার মিসাইল ইস্তেমাল করতে ওটা রেডি আছে। তাই জন্য আপনি দেখবেন আজকে দিনে, আজকে স্ট্রেট অফ হরমুজ কাছে, ওখানে আপনার রাশিয়ান নেভাল শিপ আছে, যার মধ্যে ইরানিয়ান নেভাল শিপ আছে, চায়নার অনেকগুলো সামরিক বিমান ওখানে আছে, চায়না অনেকগুলো অ্যাসেটস আছে। তাহলে যদি আমেরিকা এটা যে স্ট্রাইক করেছে, এটা সাবাটাজ না স্ট্রাইক করেছে, আর কোন জায়গায় একটা টার্গেট, একটা প্রোফাইলটা আমরা বুঝতে পারছি না। টার্গেট প্রোফাইল যখন ধাপে ধাপে আমরা বুঝতে পারবো, ওরা IRG হেডকোয়ার্টার দিয়েছে না ওরা খোমেনি জায়গাটা স্ট্রাইক করেছে, তখন আমরা বুঝতে পারবো রিটালিয়েশনটা কি হবে। লেকিন রিটালিয়েশনটা হবে তার মধ্যে পুরো খাড়ি থেকে, যেখান থেকে বিশ্বের 25% অয়েল ওখান থেকে পাস হয়ে এটা বন্ধ হয়ে যাবে, ওটা বন্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি কোনো নিউক্লিয়ার স্ট্রাইক আপনি ইরানের মধ্যে করেন, তাহলে শুধু ইরানই নয়, ওর যে রেডিয়েশন আছে, পুরো 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 ওখানকার যতগুলো রিজনাল এরিয়া আছে ওখানেও ইম্প্যাক্ট হবে। তো এটাও আপনি ভেবে নেবেন না। পজিশন ইজ কে কোথায় পজিশন নেবে না, যাজ পার ইন্ডিয়া ইজ কনসার্ন। আপনারা তো দেখলেন এই ট্রাম্পের সঙ্গে কে থাকবে, আমরা তো ভুগেছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ট্রাম্প যদি ইরানে পরমাণু মারে তাহলে ট্রাম্পের সঙ্গে কে থাকবে, অর্থাৎ আমেরিকার পোর্শন কে নেবে এবং ইরানের পক্ষই বা কারা কারা নেবে। এইটাই তো আমরা বলছি, এখন মাল্টিপোলার ওয়ার্ল্ড। আমরা ভারতীয় 50% ট্যারিফ এই ট্রাম্প চাপিয়েছে আমাদের উপরে, অনেক দিন ধরে আমরা সাফার করলাম। এখন ট্রাম্প আইসোলেটও হয়ে গেছেন। উনি ভেবেছিলেন ট্যারিফ নিয়ে ওরা একটু পয়সা রোজগার করবেন, কিন্তু আপনি দেখে নিন কি হলো। রাশিয়া তো আলাদা আছেই আছে, চায়না আলাদা আছে, আপনার ইউরোপিয়ান ইউনিয়ন আলাদা আছে। এখন দেখুন আমরা তো মাদার অফ অল ডিল করলাম, তারপরে আমেরিকা বললো না আমিও ট্যারিফ করতে যাচ্ছি। তাহলে অ্যাজ ফার এজ ইন্ডিয়া ইজ কনসার্ন, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টান্স দেবো। যেরকম আজকে বোর্ড অফ গভর্নর্স, বোর্ড অফ পিস, যারা গাজাকে রিডেভেলপমেন্ট করার জন্য, ইন্ডিয়া ওর মধ্যে নেই। গতকাল একটা মিটিং হয়েছে ওয়াশিংটনে, ওর মধ্যে ইন্ডিয়া নেই। সিমিলারলি যদি আমেরিকা একটা নিউক্লিয়ার বোমা যদি ইস্তেমাল করে আপনার ইরানের কাছে, ইন্ডিয়া ওর মধ্যে নেই। আমরা ডেফিনেটলি আমেরিকান স্টান্সটা ব্লাইন্ডলি আমরা ফলো করব না, এটা স্পষ্ট আছে। তার মানে আমরা একটা মিডল পাথ নিচ্ছি। আমরা ইরানের, রাশিয়া দিকেও নেই, আমরা চায়না দিকেও নেই, আমরা আমেরিকারে। তোমরা বুঝে নাও এটা তোমাদের ম্যাটার আছে, রাইট? যে এইটা নিউক্লিয়ার জিনিস যেটা আছে ইরানের মধ্যে যেটা আছে, ডেফিনেটলি ওটা ইসরায়েল ফিল করে। যদি ইরানের কাছে যদি নিউক্লিয়ার থাকলে ওদের এক্সিস্টেন্স ক্রাইসিস আছে। আমাদের ইসরায়েল সঙ্গে রিলেশনটা ভালো, কিন্তু এই যে নিউক্লিয়ার জিনিসটা নিয়ে আমরা ফার্দারটা মেরে ওদের রিপ্রসেসিং ক্যাপাবিলিটি আমরা যেটা আছে, সেন্ট্রিফিউগাল ক্যাপাবিলিটি আছে, যেটা 60% থেকে বেশি ইনরিচমেন্ট ওরা ইউরেনিয়াম করতে পারতো, বোমা বানাতে পারতো, ওটা তো শেষ হয়ে গেছে আপনার 12 days ওয়ারে। তাহলে এই ওয়ারটা, যুদ্ধটা কেন? এই যুদ্ধটা আপনি অয়েল ওয়ার আর এনার্জি ওয়ার দিয়ে দেখবেন কেন, যে ইরান থেকে, এই ভেনেজুয়েলার পর ইরান থেকে যে চায়না যে এনার্জি সোর্স ড্র করতো ওটাও বন্ধ হয়ে যাবে। তার মানে বহু শীঘ্রই যদি এই ওয়ারটা আরম্ভ হয়, চায়নার কাছে একটা 3 মাস বা 4 মাস বা 6 মাস পর, কেন ওদের কাছে একটা 3 মাসের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ থাকে অয়েলের, দেশের একটা ক্যালকুলেট করে থাকে ওরা। একদম স্যার, এই অয়েলের জায়গাটাতে এবার একটু আসবো স্যার, কারণ আমরা আব্রাহাম লিঙ্কনের ছবি দেখেছি যে লিঙ্কনকে ইতিমধ্যেই কিন্তু স্ট্রেট অফ হরমুজের দিকে তাক করে সমুদ্রের ওপর ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে, এবং আপনি বলছিলেন যে তার চারপাশে ফ্রিগেট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এবার কথা হচ্ছে যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে সেটা কতটা চাপ পড়তে পারে তেলের ভাড়ারে? ইরান কি সেই পথ নেবে? দেখুন যতগুলো খাড়ি দেশে, এইটাই তো ট্রাম্প চান যে ওখানে যদি ওখানে যদি সিচুয়েশন পরিস্থিতিটা খারাপ হলে, এই খাড়ি দেশ থেকে যতগুলো আরবিয়ান কান্ট্রি আছে, ওরা যদি তেল ওখান থেকে বের করে বিক্রি না করলে ওদের সব কিছু ধ্বংস হয়ে যাবে, রাইট? এইটাই তো চান। আর তারপর ভেনেজুয়েলা যেটা আছে, বা আফ্রিকান যেটা অয়েল আছে, যার ওপরে আপনার, বা লিবিয়া যেটা অয়েল আছে আফ্রিকাতে, তো এইসব উপরে কাদের কন্ট্রোল? ওদের উপরে আছে ইংল্যান্ডের কন্ট্রোল আছে, তারপরে আমেরিকান কন্ট্রোল আছে। তার মানে এনার্জি কন্ট্রোল, ডলার দিয়ে যে একটা বিজনেস আছে। একটা বিষয়, এই যে আমরা যে স্ট্রেট অফ হরমুজের কথা বলছি বা এই যে হরমুজ প্রণালী,
ঠিক তার পাশে কান ঘেঁষে রয়েছে কিন্তু চাবাহার বন্দর, সেটা ভুলে গেলে চলবে না। এই চাবাহার বন্দরের কথা, এবং সেখানেও কিন্তু চীনের একটা ইনভেস্টমেন্ট রয়েছে। দেখুন, চাবাহারতে আমাদেরও স্টেক ছিল, আমরা ওখানে বানিয়েছিলাম, অনেকগুলো ইনভেস্টমেন্ট করেছিলাম আমরা। আমাদের এটা চেয়েছিলাম যে সেন্ট্রাল এশিয়ান রিজন যেটা আছে ওখান থেকে একটা ব্যাপার করতে আমাদের ভালো হবে, আফগানিস্তানের জন্য একটা নতুন রুট করতে আরম্ভ হবে। কিন্তু এই টেরিফের আগে এই আমেরিকা বলেছিল যে ইরানের সঙ্গে যদি কোনো রকমের তোমাদের ব্যাপার হয়, কারো ব্যাপার হয়, আমরা ওর উপরে 100% ট্যারিফ চাপিয়ে দেবো। তার ফলে কি হলো, আমাদের যেটা ইনভেস্টমেন্ট ছিল চাবাহার এটা বন্দরে, ওটা আমরা উইথড্র করে নিয়েছি। তার মানে ওখানে আমরা কাজ বন্ধ করে দিয়েছি, আমাদের কোনো ওখানে ট্রানজিট ওখানে যাচ্ছে না। ইরানের সঙ্গে এরকমই আমাদের কারবার, অনেকগুলো বিজনেসগুলো অনেক কম ছিল, এখন এখন শূন্য হয়ে গেছে। কেন? আন্ডার আমেরিকান প্রেশার। এই আমেরিকা যেটা আমাদেরকে যদি ধোকা দিয়েছে, এই যে 50% থেকে এখন 18% আনলো, আপনি তো দেখলেন বাংলাদেশে এটা ব্ল্যাকমেলিং জিনিসের মধ্যে ভারতের যেটা আমরা 140 কোটি লোক আছে, এটা আমেরিকাকে ভালোভাবে আমরা তাকাচ্ছি না। ওরা আমাদের বন্ধু নয়, তাহলে আমরা কেন দাঁড়াবো ওখানে? ওরা ইরানে কি করতে যাচ্ছে ওর প্রতিফলন ওকে ওকে বুঝতে হবে। তাহলে ইসরায়েলকেও বুঝতে হবে কি যদি এরকম স্টার্ট হয়, এই স্টার্টের মধ্যে এনার্জি যেটা হবে, এনার্জি যেটা আমরা খাড়ি দেশ থেকে এনার্জি যেটা বিশ্ব পাচ্ছিল ওটা এখন শেষ হবে, তার মানে এনার্জির দাম বাড়বে। আর এই ভেনিজুয়েলাল অয়েল যেটা আপনার বিশ্বের সব থেকে বড়, আর শেল অয়েল যেটা আমেরিকা আছে, ওরা সেল করবে আর পয়সা রোজগার করবে। এই ওদের আলটিমেট অবজেক্টিভ। ইরানের নিউক্লিয়ার নিয়ে ওদের অবজেক্টিভ নয়। যদি নিউক্লিয়ার নিয়ে যদি অবজেক্টিভ থাকলে ওরা পাকিস্তানে যেটা নিউক্লিয়ার জিনিস যেটা এখন বোঝা যাচ্ছে কিরানা হিলসে বা নূর খান মানলাম, তখন তো ওরা আরো আমাদেরকে মদত করতে পারতো, কিন্তু ওরকম হয়নি। যেটা কথা বলা হচ্ছে কি $1 বিলিয়ন যেটা আপনার বিজনেস হয়েছে, যার মধ্যে পাকিস্তান নিজের নিউক্লিয়ার জিনিসটা আপনার সৌদি আরেবিয়াকে দিয়েছে। তার মানে এই নিউক্লিয়ার পলিফারেশন যেটা আছে, নিউক্লিয়ার জিনিস ট্রান্সফার করা আছে, ওটা মিডল ইস্টে আছে। আপনি ইরানকে মারছেন, তাহলে সৌদি আরেবিয়াকে মারছেন না কেন? আর এবার যে সৌদি আরেবিয়া যেটা ইরানকে পয়সা দিত কি তুমি নিজের ফৌজ এখানে লাগাও, আমাদেরকে প্রোটেকশন দাও, এই প্রোটেকশনটা কিন্তু ইরান শেষ করে দেবে। আর যতগুলো গুজব ছাড়ছিল যে ওখানে 20,000 লোক মারা গেল, 30,000 লোক মারা গেল, সিচুয়েশন খুব খারাপ আছে, এটা যে স্টারলিং দিয়ে যেটা করা হলো, ওরকম আমি কিন্তু দেখিনি। ইরান আমি এই জায়গাটাতে একটু আসবো। এই যে আপনি রেজা পাহলভির কথা বললেন, মোহাম্মদ রেজা পাহলভির কথা বললেন, এই খামেইনি তো তাকে খামেইনি শাসনের সময় তো উৎখাত হতে হয়েছিল এই রেজা পাহলভিকে, এবং তিনি নির্বাসন কাটিয়ে যখন তিনি আমেরিকার শরণাপন্ন হচ্ছেন এবং আমেরিকার একটা মদত কি তার কাছে আসছে, তাকে কি এইরকম স্বপ্ন দেখানো হচ্ছে যে খামেইনিকে সরিয়ে তাকে বসানো হবে এবার ইরানে? সেই রকম কোনো সম্ভাবনা কি আপনার মনে হচ্ছে? সেই কারণে কি ইরানকে আরও অ্যাটাক করছে ডোনাল্ড ট্রাম্প? 1979 ইরানিয়ান রেভলিউশনারি খোমেনি এসেছিলেন, এটা খামেনি আছেন, সেকেন্ড জেনারেশন লোক, রাইট? 1971 প্রস্তুতিটা আপনি দেখুন, ওখানে যে ইরানের যেটা তেল ছিল ওর উপরে কার কন্ট্রোল ছিল? ওর উপরে কন্ট্রোল ছিল আপনার আমেরিকা অ্যান্ড ব্রিটেন। তাই জন্য ওখানকার লোক বললো আমি এদেরকে সরাচ্ছি, তাই জন্য ইরানিয়ান রেভলিউশন হলো, তাই জন্য পাহলভিকে ওখান থেকে ওরা তাড়িয়ে দিল। আর ওখান ছেলে বাচ্চা ছিলেন ইনি, এখন 60 years old রেজা পাহলভি, ওখানে যেটা আমেরিকাতে আছে, উনি একটা ড্রিম করছেন, উনি বলছেন, উনি সবাই জায়গায় গিয়ে বলছেন আমি ওখানে দেখবো, আমি একটা ডেমোক্রেসি আনবো। আপনার ইনফরমেশনের জন্য ইরানের মধ্যে একটা ডেমোক্রেসি আছে, ওদের ইলেকশন হয়, একটা কন্ট্রোল ডেমোক্রেসি আছে। কিন্তু এই যে ইরানের আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা বিকজ অফ আমেরিকা, এতগুলো স্যাংশন ওরা লাগিয়ে দিয়েছে ওখানে, ওটা ইকোনমিক বিপন্নতা যেটা এসছে, ওটা বিকজ অফ আমেরিকা।